নতুন এমপিতে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি, জানিয়েছেন আইন উপদেষ্টা। 18 ফেব্রুয়ারির মধ্যেই অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর, জানালেন প্রেস সচিব। এবারে নির্বাচনে জবরদস্তি ও জালিয়াতি হবে না, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির ইশতেহার ঘোষণাকাল, শেষ নির্বাচনী সমাবেশ রবিবার ঢাকায়, জানালেন রিজভী। যারা পরিবারতন্ত্র চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে, অভিযোগ জামাত আমিরের। 5 আগস্টের পরের চাঁদাবাজ দখলদাররাই নতুন জালেম, বলেছেন নাহিদ। নির্বিঘ্নে ভোটদানে কেন্দ্রের আঙিনা পর্যন্ত দায়িত্ব থাকবে সেনাবাহিনী, সেনা সদরের ব্রিফিংয়ে তথ্য। জাতীয় স্টেডিয়ামে সেনা ক্যাম্প পরিদর্শন সেনাপ্রধানের। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় রায়, সাবেক এমপি সাইফুল সহ 6 জনের মৃত্যুদণ্ড, 7 জনের যাবজ্জীবন, ক্ষমা 1 জনকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর সুযোগ নেই সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারের। সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, এখন সংসদ সদস্যদের শপথের ক্ষেত্রে 2টি পথ খোলা রয়েছে। বলেন, সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নেওয়া হবে। তিনি বলেন, বর্তমান বাস্তবতায় পলাতক ও কারাগারে থাকায় সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ পড়াতে পারবেন না। আইন উপদেষ্টা বলেন, সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ পড়াবেন। সেক্ষেত্রে প্রধান বিচারপতি রাজি থাকলে তিনি পড়াতে পারেন। তবে 3 দিনের মধ্যে কোনো কারণে শপথ গ্রহণ করানো না গেলে সিসি শপথ পড়াতে পারবেন। স্পিকার ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে আছেন। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগ করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম স্কোপ আছে বলে আমি মনে করি না। আমাদের আইনে আছে, ওনারা যদি শপথ গ্রহণ করাতে না পারেন তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, অর্থাৎ প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। 1, 2 হচ্ছে 3 দিনের মধ্যে যদি এই শপথটা না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। এখন এটা সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্ত, আমি আপনাদের চূড়ান্ত কিছু বলতে পারবো না। তবে আমাদের সামনে 2টা অপশনই আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন। ফর এক্সাম্পল, যেমন হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, ওটা 3 দিন ওয়েট করতে হবে। আমরা আসলে ওয়েট করতে চাই না। আমরা নির্বাচন হওয়ার পরে যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই। নির্বাচন কেন্দ্রিক এখনো কোনো ভায়োলেন্স হয়নি। লাখো মানুষ সমবেত হচ্ছে দলীয় প্রধানদের দেশব্যাপী সমাবেশে। আগের নির্বাচনগুলোর তুলনায় এবার নির্বাচনী পরিবেশ খুব শান্তিপূর্ণ। এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচিত প্রতিনিধিদের শপথের পরপরই ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। 17 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কথাও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রকুনুজ্জামানের রিপোর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের মূল্যায়ন করা হয়। 68টি ক্যাবিনেট মিটিংয়ে 526টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার 439টি বাস্তবায়ন হয়েছে। 116টি অধ্যাদেশ জারি হয়েছে, প্রক্রিয়াধীন রয়েছে আরও 16টি। নীতিমালা হয়েছে 14টি, দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে 14টি। বাংলাদেশ থেকে গুম উঠে গেছে। এলপিজির দাম কমাতে আমদানি পর্যায়ে বিদ্যমান 2% অগ্রিম কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। গ্যাস ও ডাক সেবার 2026-এর খসড়া নীতিমালার অনুমোদনও দেয় উপদেষ্টা পরিষদ। বঙ্গবন্ধু কৃষি পদকের নাম পরিবর্তন করে জাতীয় কৃষি পুরস্কার নামকরণ করা হয়েছে। রমজানে অফিসের সময়সূচি 9টা থেকে 3:30 পর্যন্ত করার সিদ্ধান্তও নিয়েছে উপদেষ্টা পরিষদ। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত জানানোর পাশাপাশি নির্বাচনী পরিবেশ নিয়েও কথা বলেন। নির্বাচনী আমেজ খুবই উৎসব মুখর। এখন পর্যন্ত আমরা সেরকম কোনো ভায়োলেন্স দেখিনি। খুবই উৎসব মুখর পরিবেশে ইলেকশনের ক্যাম্পেইন হচ্ছে। পুরো বাংলাদেশ ব্যাপী আমরা ইলেকশনের যে আমেজটা এখানে সর্বত্র দেখা যাচ্ছে। বড় বড় পার্টিগুলো খুবই ম্যাচিউরড আচরণ করছেন, তাদের লিডাররা সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন, ভাষণ দিচ্ছেন এবং আপনারা দেখেছেন লাখ লাখ লোক হচ্ছে। পুরো বাংলাদেশ আসলে এই একটা ভালো ইলেকশনের জন্য মুখিয়ে আছে এবং আমরা আশা করি
এই ইলেকশন ভালো একটা ইলেকশন আমরা দেখতে পারবো। পুলিশের কাছ থেকে ডেটা নিয়েছি, পুলিশ বলেছে যে 2014 সালের ইলেকশনে 115 জন মারা গিয়েছিল, 2018 সালের ইলেকশনে 22 জন মারা গিয়েছে, এবং 2024 সালে যেটা একটা শ্যাম ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে 6 জন মারা গিয়েছে। অন্যান্য যেগুলো ভায়োলেন্স আছে, ইলেকশন রিলেটেড ভায়োলেন্স, সেগুলো কম্পেয়ার করে আমরা দেখেছি যে এইবার ইলেকশন যথেষ্ট পিসফুল এবং মানুষের যে উৎসাহ এটা মানে কল্পনাতীত আমরা বলবো। জানান যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। সবচেয়ে দ্রুততম সময়ে হ্যান্ডওভার হবে। এটা যদি দেখা যায় যে 3 দিনের মধ্যে যদি এমন হয় যে ইলেকশন এমপিরা শপথ নিয়েছে, নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার, আমরা 3 দিনের মধ্যেই এটা হয়ে যেতে পারে, মানে 15 ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা 16 ফেব্রুয়ারিতেও হতে পারবে, বা আমার মনে হয় না এটা মানে 17-18 ফেব্রুয়ারির পরে যাবে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবারের 21 পদক পাওয়া 10 জনের নামও ঘোষণা করেন। চলচ্চিত্রের জন্য অভিনেত্রী ববিতা, চারুকলায় প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আয়ুব বাচ্চু, ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর মাহবুবুর আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার জস এবং নৃত্যে অর্থী আহমেদ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এবারে নির্বাচনে ভোট জালিয়াতি হবার সুযোগ নেই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ আসন ঠাকুরগাঁয়ের ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগে তিনি কথা বলেন। এ সময় ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবার আহ্বান জানান বিএনপির মহাসচিব। এবার একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, যার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবার আশা তার। জামাত ইসলামের ৭১-এর ভূমিকা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সরকার সুন্দর একটা ভোট করতে চায় যে ভোটের মাধ্যমে জনগণের যাকে নির্বাচন করবে তারাই সরকারটা গঠন করুক। প্রতিপক্ষ প্রার্থীকে আক্রমণ করার সময় প্রতিপক্ষ প্রার্থী মাত্রাটা অবস্থানটা বুঝবেন। জামাত ইসলাম কোন টেলিভিশন, অনলাইনে, পত্রিকায়, বক্তৃতায় না ৭১-এ এই জামাত ইসলাম পাকিস্তান হানাদার বাহিনীকে সাহায্য করছিল। আমরা সবাই পালায় চলে গেছিলাম আক্রমণে, মুক্তিযুদ্ধ করছি, আমি নিজে মুক্তিযুদ্ধ করছি। তখন জামাত এইখানে এই দেশে ওই পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করে আমাদের স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করছে। বিএনপি নির্বাচনে ইশতেহার ঘোষণা করা হবে আগামীকাল শুক্রবার। ইশতেহারে দলটি ঘোষিত 31 দফা, জুলাই সনদ এবং তরুণ ভোটারের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডের মতো জনমুখী এবং জীবন ঘনিষ্ঠ সেবার বিষয়গুলো বিশেষ অগ্রাধিকার পাচ্ছে। 1 কোটি নতুন চাকরি, স্টার্ট আপ ফান্ড, আইটি প্রশিক্ষণ, বিদেশের নতুন শ্রমবাজার ও মাদক বিরোধী টাস্ক ফোর্স গঠনের প্রতিশ্রুতিও থাকবে বিএনপির ইশতেহারে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির নির্বাচনী ইশতেহারে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসন বিকেন্দ্রীকরণ, মানবাধিকার রক্ষা, দুর্নীতি বিরোধী কাঠামো শক্তিশালীকরণের পাশাপাশি অর্থনীতি এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিশেষ প্রতিশ্রুতি দেয়া হবে। থাকবে আলেম ওলামা, সংখ্যালঘু ও কৃষকদের জন্য বিশেষ অগ্রাধিকারের প্রতিশ্রুতিও। ইশতেহার আমাদের একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে জনগণের ক্ষমতায়ন হবে। আমাদের ইশতেহারের প্রতিটি পর্যায়ে সেই জনগণের ক্ষমতায়ন, জনগণের রাষ্ট্রীয় মালিকানা, স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা, সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যেখানে নিজে তার পরিবার নিয়ে এখন থেকে অনেকটা ভালো থাকবে। ইশতেহারে জুলাই সনদের আলোকে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ স্বাধীনতা ও নিরপেক্ষতা দেওয়ার পরিকল্পনার গুরুত্ব পাচ্ছে। কওমি মাদ্রাসার উন্নয়ন, ইসলামী গবেষণা তহবিল গঠন, ধর্মীয় শিক্ষার আধুনিকায়ন ও ধর্মচর্চার বাধাহীন পরিবেশ নিশ্চিতের অঙ্গীকার থাকবে। পরিবেশ রক্ষায় সারা দেশে খাল ও নদী পুনর্খনন, 25 কোটি গাছ রোপণ এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো জাতীয় ইস্যুগুলো ইশতেহারে স্থান পাবে। 18 থেকে 33 বছর বয়সী প্রায় 4.5 কোটি তরুণ তরুণীর কর্মসংস্থান, কারিগরি দক্ষতা বৃদ্ধি ও বেকার ভাতার মতো পরিকল্পনা থাকছে।
সংখ্যালঘুদের সম্পত্তি দখল রোধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, নিরাপত্তা সেল, উৎসবে রাষ্ট্রীয় সহায়তা এবং সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে কঠোর কার্যক্রম চালুর প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তরুণ প্রজন্মকে লক্ষ্য করে বিএনপি বড় পরিসরে কর্মসংস্থানের প্রতিশ্রুতি থাকছে ইশতেহারে। কৃষকদের গুরুত্ব দিয়ে ইশতেহারে কৃষি উপকরণের দাম কমানো, ন্যায্য মূল্যে নিশ্চিত, কৃষি ঋণ সহজীকরণ এবং ধান চাল কেনার স্বচ্ছ ব্যবস্থার অঙ্গীকারও থাকবে। নারী নিরাপত্তা ব্যবস্থা, কর্মক্ষেত্রে সমান সুযোগ, নারী উদ্যোক্তা তহবিল গঠন, মাতৃত্বকালীন ভাতা বৃদ্ধি এবং সহিংসতা প্রতিরোধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের বিষয়টি ইশতেহারের অংশ হচ্ছে। যুক্তরাজ্যের আদলে বাংলাদেশে ক্রিয়েটিভ ইকোনমি তৈরির পরিকল্পনা ও নির্বাচিত হলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থানের বিষয়টিকে রাজনৈতিক অঙ্গীকার হিসেবে রাখছে বিএনপি। কর্মসংস্থান নিয়ে আছে বিরাট পরিকল্পনা, ক্রিয়েটিং অপরচুনিটিস ফর ইয়াং পিপল ইন দিস কান্ট্রি, টেকনিক্যাল এডুকেশন, ওয়াইডেনিং দ্য নেট অফ এডুকেশন, প্রাইমারি এডুকেশন, হেলথ কেয়ার, রাস্তাঘাটের উন্নয়ন কীভাবে করা যায়। আমাদের লিডার এই প্ল্যানে কী উন্নয়নমূলক কর্মসূচি থাকছে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। আগামী 8 ফেব্রুয়ারি রবিবার বিএনপির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে রাজধানীর নয়াপল্টনে, জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে তিনি এ তথ্য জানান। আমাদের সর্বশেষ যে জনসভাটি হবে আমাদের চেয়ারম্যানের, সেটি হবে 8ই ফেব্রুয়ারি রবিবার হচ্ছে। বিএনপির সর্বশেষ যে জনসভা সেটি অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে। ইতিমধ্যেই আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রত্যেকেই অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা এই সভাকে শান্তিপূর্ণভাবে সফল করতে তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে সেটিকে তারা সফল করবে। আমাদের ইস্তেহার প্রকাশ করা হবে আগামীকাল বিকাল 3টায়। আপনাদের কাছে আমাদের জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাত ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে। চাঁদাবাজদের কাজ আর যুবকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে পেশাগতভাবে দক্ষ করে তোলার আশ্বাস তার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নওগাঁ শহরের এটিএম ময়দানে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা হয়েছে। এ সময় দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গে কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে। শুধু তাই নয়, আম চাষিদের স্বার্থে এই অঞ্চলে একাধিক সংরক্ষণাগার গড়ে তোলা হবে। প্রসেস ফুড রপ্তানিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন জামায়াত আমির। এখানে কোনো বৈষম্য চলবে না। কোনো পরিস্থিতি হলেই এদেশের যারা মুসলমান তারা ভয়ের সংস্কৃতিতে থাকবে কেন, ওটাকে আমরা গুঁড়িয়ে একাকার করে দিতে চাই। ও পরিবেশ আমরা রাখবো না। এ দেশ আমাদের সকলের, সবাইকে নিয়েই আমরা দেশ সাজাবো ইনশাআল্লাহ। অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেশে আর চাঁদাবাজ থাকবে না, তাদের ধরে এনে কাজ দিতে হবে। যুবকদের হাতে বেকার ভাতা নয়, তাদের কাজ দেয়া হবে। পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে পেশাগত দক্ষ করে তোলার আশ্বাস তার। চাঁদাবাজের রাস্তা বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজদেরকে ধরে এনে কাজে নিয়োগ দেওয়া হবে। তারাও সেদিন কাজ করে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। দুর্নীতি যারা করে তাদের দুর্নীতি করার প্রয়োজন হবে না। এখন দুইটা কারণে মানুষ দুর্নীতি করে, একটা হলো লোভ আর একটা হলো বাধ্য হয়ে। এদিকে রাজশাহী মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এই জাতিকে আর বিভক্ত করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। সবগুলা মানুষ মিলেই আমাদের এই সমাজ, আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেব না। আমরা ঐক্যবদ্ধ একটা জাতি নিয়ে এগিয়ে যেতে চাই। এই জন্য আমাদের 11 দলের স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। এ সময় নারীদের প্রতি সম্মান ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন জামায়াত আমির। বাংলাভিশন নিউজ ডেস্ক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 5 আগস্টের পরে যারা নতুন করে চাঁদাবাজি, জমি দখল এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি নিয়েছে, তারাই দেশে নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে।
12 ফেব্রুয়ারি হচ্ছে তাদের রুখে দেওয়ার দিন। দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, কোন দল সরকার গঠন করবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না এবং বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না। দেশে আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ ও লুটেরাদের হাত থেকে দখলমুক্ত করতে এনসিপি ঐক্যবদ্ধ বলে জানান নাহিদ ইসলাম। একটি দল ভুলে গিয়েছে তারা আজকে কোন প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করছে, কাদের রক্তের উপর দিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে এবং ভোট যাচ্ছে। জুলাই বিপ্লবের ফলে এই নির্বাচন সম্ভব হয়েছে এবং গত 16 বছর ধরে তৈরি হয়েছিল লুটপাট, টাকা পাচার এবং মানুষের উপরে জুলুম। সেই সব কিছুকে মারিয়ে আপনারা রাজপথে এসে জীবন দিয়ে আপনারা কিন্তু নতুন বাংলাদেশ তৈরি করেছেন। আমরা আশা করি আগামী 12 ফেব্রুয়ারি আপনারা আমরা মিলে আরেক নতুন ইতিহাস তৈরি করবে। বিএনপির ঢাকা 8 আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ক্ষমতায় বসে নির্বাচন করছে জামাত আর এনসিপি। তিনি আশঙ্কা করছেন জনগণের ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামাতের লোকেরা। বৃহস্পতিবার রাজধানীর মোতালেব প্লাজায় মতবিনিময় সভায় তিনি বলেন, ইসলামী দলের নাম ব্যবহার করে ক্ষমতায় যাবার জন্য বিদেশিদের সাথে চুক্তি করছে একটি দল ও তাদের বাচ্চারা। ইউনূস সরকারকে ক্ষমতায় বসিয়ে নিজেরা ক্ষমতায় থেকে নির্বাচন করছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস। বলেন, একটি বিশেষ দলকে ক্ষমতায় নেবার জন্য চেষ্টা চলছে, যদি না পারে তাহলে নির্বাচন বানচাল করবে। ভোট যথাসময়ে হবে আশা করে মির্জা আব্বাস বলেন, একটি চক্র ভোট ব্যাহত করার চেষ্টা করছে। পরে তিনি মোতালেব প্লাজা ও হাতিরপুল এলাকায় গণসংযোগ করেন। চাচ্ছে কোনোভাবে হলে যে কোনোভাবেই হোক একটা বিশেষ দলকে ক্ষমতা নেওয়ার জন্য, যদি না পারে তো নির্বাচন ভণ্ডুল করার জন্য। এই দেশের লোক অনেক কষ্টে, অনেক যুদ্ধ করে, অনেক রক্ত দিয়ে 17 বছর ত্যাগ প্রতীক্ষার বিনিময়ে এই ভোটের অধিকার অর্জন করেছে। এই ভোটের অধিকার আপনারা প্রয়োগ করবেন 12 তারিখে যথারীতি। কোনো ষড়যন্ত্রকারীদেরকে আপনারা প্রশ্রয় দেবেন না। নির্বাচন ঘনিয়ে আসতে চূড়ান্ত প্রচারণার উত্তাপে ফুটছে রাজধানীর ঢাকা 14 আসন। প্রতিশ্রুতি, অভিযোগ আর ভোটারদের মন জয় করার লড়াইয়ে সরব প্রার্থীরা। বিএনপি মনোনীত সানজিদা ইসলাম তুলি এবং 11 দলীয় জোট সমর্থিত ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম দুজনই মাঠ চষে বেড়াচ্ছেন উন্নয়ন ও পরিবর্তনের বার্তা নিয়ে। মেজবা রহমানের রিপোর্ট। ভোটের কাউন্টডাউন শুরু, শেষ সময়ের প্রচারণায় রাজনৈতিক তাপমাত্রা বাড়ছে ঢাকা 14 আসনে। একদিকে গণসংযোগে ব্যস্ত বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি, অন্যদিকে ক্যাম্প উদ্বোধন আর অভিযোগ পাল্টা অভিযোগের সরব 11 দলীয় জোট প্রার্থী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম। বৃহস্পতিবার 11 দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম মিরপুরের দক্ষিণ বিশাল ও শাহ আলীবাগ এলাকায় দুটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন। এ সময় তিনি অভিযোগ করেন, একটি বড় রাজনৈতিক দল তাদের প্রার্থীদের উপর হামলা করছে। বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হলেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে দাবি তার। সারা বাংলাদেশের যেসব ঘটনা ঘটছে তাতে আমরা উদ্বিগ্ন। আমরা দেখতে পাচ্ছি যে বড় একটি দলের প্রকাশ্য আচরণবিধি লঙ্ঘনেও নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কেউ কিছু বলছে না। জামাত বা স্বতন্ত্র প্রার্থীদের পান থেকে চুন খুঁজলেই তাদেরকে জরিমানা এবং বিভিন্ন ধরনের শাস্তি প্রদান করা হচ্ছে। বড় ধরনের সহিংসতার ঘটনা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত কাউকে গুরুত্বপূর্ণ কাউকে দায়ী করা হয়নি। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি ব্যস্ত সময় পার করছেন গণসংযোগে। শিক্ষা প্রতিষ্ঠান, তৈরি পোশাক কারখানায় গিয়ে ভোটারদের সাথে মত বিনিময় করছেন। এ সময় মাদক নির্মূল, জলবদ্ধতার দূরীকরণ, নাগরিক সেবা উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। এই মাদক, দুর্নীতি, চাঁদাবাজি থেকে শুরু করে রুল অফ ল ইন প্লেসে না থাকার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এবং এটা ব্যাপকভাবে কিন্তু বিগত 1 বছরে আরো অনেক বেশি বেড়ে গেছে। তো আমরা চাই আমার সামনের ভবিষ্যৎ প্রজন্ম যেন সুরক্ষিত থাকে, নিরাপদ থাকে এবং এই ক্ষেত্রে যা যা করার আমরা প্রশাসনিকভাবে তো সব করবই, পাশাপাশি তাদেরকে কাউন্সিলিংয়ের জন্য সোসাইটি ভিত্তিক এক কমিটি গঠন করব। শেষ মুহূর্তের প্রচারণায় প্রতিশ্রুতি আর অভিযোগের সরগরম ঢাকা 14। এখন সব হিসাব মিলবে ব্যালটেই। ভোটারদের রায়ে নির্ধারিত হবে কে পাচ্ছেন এই আসনের আস্থা। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। ভোট দেওয়া নির্বিঘ্ন করতে এবার কেন্দ্রের আঙ্গিনা পর্যন্ত দায়িত্বে থাকবে সেনাবাহিনী।
ভোটারদের আস্থা ফেরাতে সারা দেশে মোতায়েন রয়েছে 1 লাখ সেনা সদস্য। বৃহস্পতিবার সেনা সদরের ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ভোট নিয়ে সংশয় দূর করতে সেনাবাহিনী প্রধান যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এদিকে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিস্তারিত সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে সেনা ক্যাম্প পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে জাতীয় স্টেডিয়ামে সম্মেলন কক্ষে উচ্চপদস্থ সামরিক, বেসামরিক ও বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতার শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব দেন। সেনাপ্রধানের নির্বাচনী পরিদর্শন কার্যক্রম নিয়ে ব্রিফিং করে সেনা সদর। সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন জানান, নির্বাচন নিয়ে এখনই কোনো ঝুঁকি দেখছে না সেনাবাহিনী। ভোট কেন্দ্র দখলের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন তারা। এবার উপজেলা ভিত্তিক, ক্ষেত্র বিশেষে কেন্দ্র ভিত্তিক আমাদের ক্যাম্প স্থাপন করেছি, যাতে বিপুল সংখ্যক পেট্রোল একসঙ্গে যেন অনেক টহল বাইরে থাকতে পারে, যাতে সাধারণ মানুষের মনে আস্থার জায়গাটা হয় এবং নির্বিঘ্নে তারা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে। সম্মানিত সেনাপ্রধান পরিষ্কারভাবে একটি কথা বলে দিয়েছেন যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করব। দেশের সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে, নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তার ভোটটা সে দিতে পারে, এটা নিশ্চিত করা হবে আমাদের অন্যতম দায়িত্ব। তিনি জানান, ভোটদান নির্বিঘ্ন করতে অন্য সময়ের চেয়ে এবার বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েন রয়েছে। সশস্ত্র বাহিনীকে ভোট কেন্দ্রের আগিনা পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যেটা পূর্ববর্তী নির্বাচনগুলোতে ছিল না। আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী একটা জায়গাতে কনসেন্ট্রেটেড হিসেবে আমরা একসঙ্গে অবস্থান করেছি। সম্মানিত সেনাবাহিনী প্রধান আমাদের ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্যকে রেখে বাকি সকল সেনা সদস্যকে উনি নিয়োগ করেছেন এই সুষ্ঠু ইলেকশন করার জন্য। নির্বাচনকালীন মনিটরিং সেল গঠনের পাশাপাশি অপতথ্য প্রতিরোধে গণমাধ্যমের সহযোগিতাও আশা করছে সেনাবাহিনী। সশস্ত্র বাহিনীও সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আগামী সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিমান বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দিয়েছেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। নির্বাচনের দায়িত্বে মাঠ পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনী সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিংয়ে তিনি এই নির্দেশনা দেন। ঢাকা সেনানিবাসের বিএএফ ঘাঁটি বাসারে আয়োজিত ব্রিফিংয়ে বিমান বাহিনীর প্রধান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের নির্দেশনা ও নির্বাচনী আচরণবিধি অনুসরণ করতে হবে। প্রয়োগের উপর সর্বোচ্চ গুরুত্বও দিতে হবে। সফলতার সঙ্গে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিভিন্ন পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনীর সব সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কর্তব্য পালন করবে বলেও আশা বিমান বাহিনী প্রধানের। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে বিমান বাহিনীর 3730 জন সদস্য নিয়োজিত থাকবে এবং মাঠ পর্যায়ে 1250 জন সদস্য আগামী 6 থেকে 16 ফেব্রুয়ারি মোট 11 দিন মোতায়েন থাকবে। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে 21 জেলার 35টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবেন। নির্বাচনী ব্রিফিংয়ে সহকারী বিমান বাহিনীর প্রধান এবং বিমান বাহিনী সদর দপ্তর ও বিভিন্ন ঘাটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতারকরা নেকাব ব্যবহার করে ভোটে কারচুপি করতে পারে বলে আশঙ্কা বাংলাদেশ রিসার্চ, অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইন আয়োজিত সেমিনারের বক্তারা বলেন, যারা নেকাব খুলবেন না তাদের ভোট দিতে যাওয়ার দরকার নেই বলে মনে করেন তারা। কেন্দ্র দখল, ব্যালট সিল জালিয়াতি, পেশি শক্তির মাধ্যমে নির্বাচনে ভোট কারচুপি হতে পারে বলেও মনে করেন বক্তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ভোট কারচুপি রোধে নাগরিক সচেতনতা নিয়ে রাজধানীতে সেমিনার আয়োজন করে বাংলাদেশ রিসার্চ, অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক। এতে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কার হলেও সুষ্ঠু ভোট হওয়া নিয়ে এখনও শঙ্কা রয়েছে। ভোটের আগেই একটি গোষ্ঠী হুমকি ধামকি দেয়া থেকে শুরু করে নানাভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ তাদের। এমনকি ধর্মকেও নানাভাবে ভোটের মাঠে টেনে আনা হচ্ছে বলে মন্তব্য করেন তারা। ভোট কারচুপি বিষয়ে এখনই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন বক্তারা।
অত্যন্ত গভীর ধর্মীয় অনুভূতি থেকে নেকাব করছেন আর তার কিছুটা অস্বস্তি হওয়ার পরও এর ধর্মীয় অনুভূতি এবং এই আবেগের মূল্য আমরা বুঝি, কিন্তু কেউ যদি প্রতারণা করতে চান তিনি এটা ব্যবহার করেন, প্রতারকরা ব্যবহার করেন। সিরিয়াসলি মনে করি এবার নেকাব নিয়ে এই সংকট তৈরি হতে যাচ্ছে। হজে গিয়ে যখন তিনি নেকাব একটা সময় অন্তত খুলছেন, তো সে এই প্রবণতা তো আছে, সুতরাং এখানে তাদেরকে এটা করতে হবে। ধর্মগুরুরা যারা আছেন, যারা আলেমরা আছেন, তারা এই ব্যাপারে এনকারেজ করবেন। আর কেউ যদি মনে করেন শেষ পর্যন্ত উনি এটা করবেন না, তাহলে আসলে তার ভোট দিতে না যাওয়া উচিত। এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে আপনি এখানে যিনি ভোটার তিনিও কিন্তু শঙ্কার মধ্যে আছেন। আপনি কেন্দ্রে যাবেন, যে কোনো নারী ভোটারকে, সেটা বোরকা নিকাব পরা নারী ভোটার হোক, আমার মতো নারী ভোটার হোক, অন্য যে কোনো পোশাকের নারী ভোটার হোক, তাকে উস্কে দিয়ে মা বোনদের ইজ্জত রক্ষায় কোন এক বাহিনী তৈরি হয়েছে, তারা ওখানে নাজিল হয়ে যেতে পারেন। সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, নির্বাচন পর্যবেক্ষণের নামে নির্দিষ্ট কিছু অঞ্চলে অতিরিক্ত পর্যবেক্ষকের আবেদন নির্বাচন কমিশন মঞ্জুর করেছে। অতিরিক্ত পর্যবেক্ষকরাও ভোট কারচুপির অংশ হতে পারে বলে সতর্ক করেন তারা। নির্বাচন কমিশন ৫৫,০০০ স্থানীয় পর্যবেক্ষককে দিয়েছে, ৮১টা প্রতিষ্ঠানকে দিয়েছে। তবে দেখা গেছে যে এই ৮১টা প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৩১,০০০, প্রায় ৭০% পরিদর্শক এসেছে মাত্র এই ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে। কয়েকটা প্রতিষ্ঠানের হাতে যখন এত বেশি থাকে, তখন এটা অবশ্যই আমাদের উদ্বিগ্নের পদকে করে, কেন্দ্রেও তাদের প্রভাব বিস্তার করে। কিছু মানুষকে জাল ভোট দেবার জন্য রেডি করার আগে কিভাবে রেডি করবে, যে ওখানে যে বুথে তার ভোট পড়বে সেখানে সহকারী প্রিজাইডিং অফিসার এবং 2 জন পোলিং অফিসার, এই 3 জন মানুষকে যদি মোটামুটি তার পছন্দ বা তার মনা ঠিক করতে পারে, তাহলে ওখানে জাল ভোট দেওয়ানো সম্ভব হবে ওই প্রার্থীর জন্য। গণতন্ত্রের জন্য সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অপরিহার্য বলে মন্তব্য করেন বক্তারা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম সহ 7 জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, 2 জনকে দেয়া হয়েছে 7 বছরের কারাদণ্ড। তবে রাজসাক্ষী এসআই আফজালুলকে ক্ষমা করেছে ট্রাইব্যুনাল। আহমেদ সরওয়ারের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত 5 জন এবং গুরুতর আহত 1 জনকে পুড়িয়ে ফেলা হয়। এছাড়া 4 আগস্ট 1 জনকে গুলি করে হত্যা করা হয়। এই 7 জনকে হত্যার অভিযোগে 2024 সালের 11 সেপ্টেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 2025-এর 2 জুলাই আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এর মধ্যে 8 জন পলাতক। 21 আগস্ট অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। মামলায় 24 জন সাক্ষ্য দেন এবং আসামি আফজালুল রাজসাক্ষী হন। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 6 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তৎকালীন স্থানীয় এমপি সাইফুল ইসলাম, ওসি আশুলিয়া থানা এএফএম শাহেদ রনি, আব্দুল মালেক এএসআই বিশ্বজিৎ সাহা, কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগের সদস্য রনি ভূঁইয়া, এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি আসাদুজ্জামান রিপন, এডিশনাল এসপি আবদুল্লাহিল কাফি, এডিশনাল এসপি শাহিদুল ইসলাম, ইন্সপেক্টর মাসুদুর রহমান, ইনি ইন্সপেক্টর তদন্ত, ইন্সপেক্টর অপারেশন নির্মল কুমার দাস, ইন্সপেক্টর আরাফাত হোসেন আরজু, ডিবির ইন্সপেক্টর। 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসানকে। আফজালুল হোসেন, তাকে ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার করার কারণে মুক্তি দেওয়া হয়েছে ক্ষমা করার মাধ্যমে। আমরা এর আগেও বলেছি যে এটা পৃথিবীর নৃশংস ঘটনার মধ্যে অন্যতম। হিটলারের গ্যাস চেম্বারে মানুষদেরকে জ্বালিয়ে দেওয়ার পরেই এইটাকে নৃশংস ঘটনা হিসেবে বলা যায়। আশুলিয়াতে এই 6 জনকে 5 আগস্ট হত্যা করে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয় পরিকল্পিতভাবে। যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা কেউই এই অপরাধের সংগঠনের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করেননি। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান আসামিপক্ষের আইনজীবী। এই জাজমেন্টটা আমরা ন্যায় বিচার পাইনি। বিজ্ঞ ট্রাইব্যুনাল উইদাউট অ্যাপ্রিসিয়েটিং দ্য এভিডেন্স এই সাজা দিয়েছে।
কোনো সাক্ষী আমি নির্দেশ দিয়েছি, আমি ঘটনাস্থলে ছিলাম, বলেননি। যারা বলেছেন তারা সব হিয়ারছে। সাদায় সংক্ষুব্ধ, আমি উচ্চ আদালতে অ্যাপিলেট ডিভিশনে, সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে আপিল করব। রায় ঘোষণার পর এজলাস থেকে হাজতে নেওয়ার সময় তার প্রতি অবিচার করা হয়েছে বলে দাবি করেন মৃত্যুদণ্ড পাওয়া আসামি এসআই মালেক। এই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর প্রথম রায়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দেশ থেকে গুম নামের অপরাধকে চিরতরে নিশ্চিহ্ন করার লক্ষ্যে আগামী ৩-৪ দিনের মধ্যে মানবাধিকার কমিশন গঠনের আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকেলে গুম হওয়াদের পরিবারের সদস্যদের সাথে ফোনে যুক্ত থেকে তিনি এই তথ্য জানান। আসিফ নজরুল জানান, গুম সহ যে কোনো মানবাধিকার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সহ যে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানবাধিকার কমিশন তদন্ত এবং মামলা দায়ের করতে পারবে। গুম মোকাবেলায় বর্তমান সরকার জিরো টলারেন্সের দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে গুম হওয়াদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, গুম প্রতিরোধের কার্যক্রম এগিয়ে নেওয়া অনেক কঠিন, তবে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ এই বিষয়ে অনেক এগিয়েছে। গুম হচ্ছে একটা চলমান ক্রাইম, যে ক্রাইম যখন গুম হয় তখন থেকে গুম শেষ হওয়া পর্যন্ত চলমান থাকে। অনেক পরিবার তাদের কেস ক্লোজ করতে পেরেছেন, আবার অনেক পরিবার পারেন নাই। যারা পারেন নাই তাদের জন্য এটা অসহনীয় অবস্থা। পৃথিবীর যেসব দেশে গুমের বিচার হয়েছে, কঠিন এটা এই কার্যক্রমে এগিয়ে নিয়ে যাওয়া। তবে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই এইভাবে বিচারটা হচ্ছে, জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর গৃহকর্তা নিজেই সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে করেন আত্মহত্যা। রাজধানীর পল্লবীর বাবদা বিহারি ক্যাম্পের পরিত্যক্ত এক ভবনে ঘটে মর্মান্তিক এই ঘটনা। একই পরিবারের 4 সদস্যের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। পুলিশ বলছে, হতাশা থেকেই এমন ঘটনা ঘটতে পারে, তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। রিপোর্ট ফজলে রাব্বির। বৃহস্পতিবার দুপুর 12টা রাজধানীর পল্লবীর 11 নম্বর ওয়াবদা বিহারি ক্যাম্পের পরিত্যক্ত এই ভবনের নিচতলা থেকে উদ্ধার করা হয় একই পরিবারের 4টি মরদেহ। দুপুর 12টার কিছু পর সঞ্চয়ের টাকা নিতে এলে এনজিওর লোকজন দেখতে পান ঝুলন্ত লাশ। পরে এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। ছোট্ট 2টি সন্তান সহ একই পরিবারের 4টি লাশ উদ্ধারের খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চারপাশে। এলাকাবাসী বলছেন, পারিবারিক কলহের জেরে সপরিবারে এমন মৃত্যুর ঘটনা ঘটতে পারে। শুধু মাসুমের লাশটা ঝুলন্ত অবস্থায়, বাকি আমরা যতটুকু বুঝতেছি বা ধারণা করতে পারি যে খাবারের বিষ প্রয়োগ করে আর কি ঘটনাটা ঘটাইছে। কি বলে, ঋণের কারণে না, এটা পারিবারিক দ্বন্দ্বের কারণে হয়তো মারা গেছে, বুঝতে পারছেন। কারণ উনি রাত্রেও আমার কয়েকটা ফ্রেন্ডের সাথে কথা বলছেন, খুব সুন্দরভাবে কথা বলে গেছেন, কিন্তু ওনার মনে যে কষ্টটা আছে উনি কারোর সাথে শেয়ার করতেন না কখনো। আমি যদি নাই দুনিয়ার ভিতরে বাপ মা, তো আমার 2টা বাচ্চা থাকে কি করবে? তার জন্য বাপ মা মানে 2টা বাচ্চারা মায়েরা নিজেরাও মরে গেছে। আমরা বাইরে থেকে আসছি, শুই না যে এক পরিবারের এতজন মানুষ কিভাবে মরলো। 2টা বকা দিবেন, ও চুপ করে শুনবে, কিছু বলবে না। মানে ওদের ফ্যামিলি, মানে বললাম না, দেখেন এই যে ফ্যামিলিটা কত ঠান্ডা ফ্যামিলি। এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, মাসুম তার স্ত্রী ও 2 সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। আত্মহত্যাজনিত আসলে ঘটনা, এটা আমরা ফরেনসিক মেডিকেল রিপোর্টের বাইরে আপাতত বলতে পারতেছি না। মাসুম মৌসুমি, তার স্ত্রী হচ্ছে ফাতেমা ওরফে সুমি, তার 2 সন্তান আপনার মিনহাজ আর একটা আসাদ। তো তাদেরকে সম্ভবত কোনোভাবে আমরা বাহ্যিক কোনো লক্ষণ পাই নাই। হত্যার যে লক্ষণগুলো বাহ্যিকভাবে ওইভাবে পরিলক্ষিত হয়নি, এই কারণেই ফরেনসিকের অর্থাৎ মেডিকেল রিপোর্টের জন্য আমরা পাঠিয়েছি। নিহত মাসুম পেশায় ছিলেন একজন অটো চালক। 3 সন্তান সহ দীর্ঘদিন ধরে রাজধানীর পল্লবী বিহারি ক্যাম্পে বসবাস করে আসছিলেন তিনি। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। নৌপরিবহন উপদেষ্টা এম শওকত হোসেনের আশ্বাসে শুক্র ও শনিবার চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি স্থগিত করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আন্দোলনকারীরা।
এ সময় তারা হুঁশিয়ারি দেন শনিবারের মধ্যে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির বিষয়ে বিস্তারিত না জানালে আবারও কর্মবিরতি ডাকা হবে। এর আগে নৌপরিবহন উপদেষ্টা জানান, শুক্রবার সকাল থেকে বন্দরে কাজ শুরু হবে। কেউ বাধা দিলে সরকার কঠোর অবস্থানে যাবে। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ করেন আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা। সংকট সমাধানে নৌপরিবহন উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে পৌঁছলে শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়েন। এ সময় উপদেষ্টা শ্রমিকদের কাছে গিয়ে শান্ত থাকার আহ্বান জানান। পরে বন্দর ভবনে কর্তৃপক্ষের চেয়ারম্যান বন্দর ব্যবহারকারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এখানে যা ঘটছে সেটা যে এখান থেকে ঘটছে তা নয়, এর পিছনে অনেক 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 লোকের ইন্ধনও আছে, যেটা আমি মনে করি। তো এই সব বিষয়ে আমি ফিরে গিয়ে আলোচনা করব এবং আশা করি কালকে সকাল থেকে যেভাবে হোক পোর্ট সচল হবে। আমরা আমাদের কর্মসূচি স্থগিত করছি। শনিবারের মধ্যে যদি সিদ্ধান্ত না আসে তাহলে রোববার থেকে আমাদের কর্মসূচি পুনরায় চলবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নতুন এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি, জানিয়েছেন আইন উপদেষ্টা। 18 ফেব্রুয়ারির মধ্যেই অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর, জানালেন প্রেস সচিব। এবারে নির্বাচনে জবরদস্তি ও জালিয়াতি হবে না, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির ইশতেহার ঘোষণাকাল, শেষ নির্বাচনী সমাবেশ রবিবার ঢাকায়, জানালেন রিজভী। যারা পরিবারতন্ত্র চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে, অভিযোগ জামাত আমিরের। 5 আগস্টের পরের চাঁদাবাজ দখলদাররাই নতুন জালেম, বলেছেন নাহিদ। নির্বিঘ্নে ভোটদানে কেন্দ্রের আঙিনা পর্যন্ত দায়িত্ব থাকবে সেনাবাহিনী, সেনা সদরের ব্রিফিংয়ে তথ্য। জাতীয় স্টেডিয়ামে সেনা ক্যাম্প পরিদর্শন সেনাপ্রধানের। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় রায়, সাবেক এমপি সাইফুল সহ 6 জনের মৃত্যুদণ্ড, 7 জনের যাবজ্জীবন, ক্ষমা 1 জনকে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।